নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। নতুন বছর শুরু হলো 2025। যা কিছু গ্লানি, যা কিছু মন্দ তা ধুয়ে মুছে যাক, আর যা কিছু ভালো, যা কিছু মঙ্গলময় তাই হোক সবার জীবনে, এই প্রার্থনা করি। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বিষয়ে। যেটা হচ্ছে বাংলাদেশের যে সময় এখন চলছে, সেই সময়টা অতীব খারাপ। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ সবচেয়ে বেশি সেই বিষয়ে ভুগছে। তাদের সেই কষ্ট কবে দূর হবে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তার জন্য বদলানো প্রয়োজন, আর রাজনৈতিক ওলটপালট পরিস্থিতি এখনো চলছে। আজকের দিনে যেটা খবর উঠে আসছে যে আগামীতে যে নির্বাচন হবে, যদিও কবে হবে তার কোনো ঠিক নেই, তবুও সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বলে নির্বাচন কমিশনারের প্রধান এম নাসির উদ্দিন তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আর নিষিদ্ধ হওয়ার প্রশ্নই তো আসে না, কারণ নিষিদ্ধ যখন হতে পারত বা করতে পারত সেই সময় পার হয়ে গেছে। সেই সময় যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করত তখন একটা কথা ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। এখন প্রোক্লেমেশন অফ ওই যে জুলাই বিদ্রোহ, সেই জুলাই রেভলিউশন, সেই রেভলিউশনের প্রোক্লেমেশন ঘোষণাপত্র তারা আর ঘোষণাই করতে পারছে না, তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন অজানা কারণ সেখানে রয়েছে, কিসের চাপ সেখানে রয়েছে? এখন তো তাদেরই নির্বাচিত, মানে তারা মনোনীত, তাদেরই মনোনীত প্রার্থী ডক্টর ইউনূস এখনো ক্ষমতায় বসে রয়েছে। তাহলে বাধা কে দিচ্ছে? নিশ্চয়ই এই পর্দার আড়ালে এমন কোন শক্তি সেখানে আরো আস্তে আস্তে বড় হচ্ছে, যে শক্তিটা প্রভাব বিস্তার করছে, যেটা সাধারণ মানুষের নজরের বাইরে, কিন্তু আমরা অন্তত সেটাকে প্রত্যক্ষ করতে পারছি যে বাংলাদেশের ইউনূস সরকারের ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে, এবং এই ইউনূস সরকার বেশি দীর্ঘায়িত হবে না সেটা নিশ্চিত হতে চলেছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে যে কথা বলছে, নির্বাচন তো হবে, কিন্তু তার আগে এটা ভাবতে হবে যে বাংলাদেশের আগের নির্বাচন কতদিন আগে হয়েছিল। সেখানকার প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করেননি। সেই প্রধানমন্ত্রী সেখান থেকে বিতাড়িত হয়ে এখন ভারতবর্ষে অবস্থান করছেন। তিনি যদি আবার কোনোভাবে সে দেশে ফিরে যান, তখন কি হবে? এই সরকার না হয় থাকবে না, কিন্তু নতুন করে নির্বাচন করাটা কি সাংবিধানিক হবে? এরকম প্রশ্ন প্রতি ক্ষেত্রে উঠে আসছে। সংবিধান তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই তারা চাইছিল সংবিধানটাকেই বদলে দিতে, সংবিধানটাকেই একেবারে অকার্যকর করে দিতে, কিন্তু তা তারা পারেনি। কোন শক্তি তাদের পিছনে, কোন শক্তি তাদের উপরে প্রভাব বিস্তার করছে? নিশ্চয়ই আছে। এই শক্তি আগামী দিনে আরো বেশি শক্তিশালী হবে। আমার সেই একটাই কথা যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চলছে, এটা চলতেই থাকবে। আপনারা দেখেছেন আজকে একটা জিনিস প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন পোস্ট বলেছে যে ভারত সরকার মইজ্জুকে হটাতে রাজি হয়েছিল, হটানোর জন্য সব রকমের প্রক্রিয়া গ্রহণ করেছিল, এবং তার শেষে যখন মইজ্জু এসে ভারতকে বলল, ইন্ডিয়া আই এম সরি, আর এরকম কাজ হবে না, আমরা আপনাদের সঙ্গে একসাথে চলতে রাজি আছি, তারপর মইজ্জু সেখানে এখন ভালোভাবে রাজত্ব করছে। এটাই হলো ভারতের ক্ষমতা। ওয়াশিংটন পোস্ট যে খবরটা দিয়েছে, সেই খবরটাকে বাংলাদেশের মিডিয়া যতই হেয় তাচ্ছিল্য করে সরিয়ে দিক না কেন, সেটাকে হেয় করার জিনিস নয়। এই ভারতবর্ষর এই এতখানি ক্ষমতা আছে যে মালদ্বীপের মতো ছোট ছোট দেশ যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে তারা পারে, কারণ তারা অনেক বেশি নির্ভরশীল ভারতবর্ষের উপরে। আর বাংলাদেশের মতো একটা দেশ, তারা তো আরো বেশি নির্ভরশীল ভারতের উপরে। তাহলে তারা ভারতকে এড়িয়ে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে? আপনারা জানেন এখন মিডিয়াতে যেটা সবচেয়ে বেশি প্রচারিত হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিছু কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সে কথা অনেকটাই পরিণত, একজন পরিণত মানুষ হিসেবে যেটা বলা চলে
বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা যখন বলছিল যে কলকাতাকে দখল করে নেবে, এখনকার যে সেনাপ্রধান তিনি অনেক দায়িত্বশীল হয়ে সেইভাবে কথা বলেছেন যে দুটো দেশকে প্রয়োজন। আমরাও এটা মানি। আমরা শুধু এটা বলি না যে বাংলাদেশের ভারতকে দরকার, সেই সঙ্গে সঙ্গে এটাও আমরা স্বীকার করি যে ভারতেরও বাংলাদেশকে দরকার। তাই দুটো দেশ যদি মিলেমিশে থাকে তাহলে দুটো দেশেরই লাভ। আর বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিকভাবে দুর্বল, সেখানে তার চারিদিক থেকে ঘিরে রাখা প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব যদি বজায় না রাখে, তাহলে এই যে ডিজিটাল যুগ এসে পড়েছে, এই যুগে এসে একা একা একটা দেশ চালানো কখনো সম্ভব নয়। তাই ভারতের সহযোগিতা এবং ভারতের সঙ্গে থাকা তাদের জন্য কিন্তু একান্ত প্রয়োজন। সেটা ভারতের যতখানি না প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন বাংলাদেশের। এটা আপনারা স্বীকার করুন আর না করুন। আমরা জানি বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ আছে, তারা এটা পর্যন্ত বলছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেন ভালো না থাকে, তার জন্যে আমরা 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে খাবো, তাও ভালো, ভারতের সঙ্গে শত্রুতা বজায় রাখতে হবে। এই ধরনের নিম্নগামী মানসিকতা যাদের, তারা দেশের পক্ষে কখনোই ভালো হতে পারে না। এই ধরনের মানুষকে এতদিন ধরে চাপিয়ে রেখেছিল, দাবিয়ে রেখেছিল শেখ হাসিনা, কিন্তু এখন তারা অনেক বেশি সক্রিয় হয়েছে। তাদেরকে যদি দাবানো না যায় তাহলে বাংলাদেশের উন্নতি দূরের কথা, দিন দিন আরো বেশি অবনতি হবে। আপনি কি মনে করেন? অবশ্যই লিখে জানাবেন। আমি একটা খবর পাচ্ছি যে আগামীকাল যে 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিনের শুনানি হওয়ার কথা ছিল, সেটা কি আদৌ হবে কিনা এ বিষয়ে এখনো চিন্তা। এখনো খবরের কোনো জায়গায় দেখছি আগামীকাল জামিন যে হিয়ারিং হওয়ার কথা সেটা হবে, আবার কোথাও দেখছি সেটা হবে না। একটি খবরে আমি দেখলাম যে আগামীকাল নাকি বাংলাদেশের সুপ্রিম কোর্টের ছুটি ঘোষণা করা হয়েছে। যদি এরকম কিছু হয়ে থাকে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, কারণ 2 রকমের খবরে আমি বেশ দ্বিধাবিভক্ত হয়ে গেছি। এই বছরের প্রথম দিনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, সেটা এখনো কিন্তু চলে যাচ্ছে। এই যে শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম, সেখানে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা কি ধরনের সংস্কৃতি? বাংলাদেশের এই সংস্কৃতি তো এতদিন এত বেশি মাথাচাড়া দিয়ে ওঠেনি, কিন্তু এখন যেন একদম বাঁধ ভাঙা বন্যার মতো হয়ে গেছে। যে যেখানে খুশি সেখানেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, তার কোনো বিচার নেই। বাংলাদেশের নতুন বছরে এই যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে জানুয়ারিতে, সেই শিক্ষাবর্ষে প্রথমেই বই দেয়া হয় বাংলাদেশের শিক্ষার্থীদের, কিন্তু এবার নাকি বইটা 3 মাস পরে দেয়া হবে। তাহলে শিক্ষাবর্ষ 3 মাস কি পিছিয়ে দেয়া হবে, নাকি এই 3 মাস পড়াশোনা না করেই ছেলে মেয়েরা বসে থাকবে? ইউনূস সরকার কি ভাবছে? শিক্ষাটাকে নিজের হাতের মুঠোয় নেবে? শিক্ষিত যত মানুষ হবে ততই প্রশ্ন করার মানসিকতা তাদের মধ্যে গড়ে উঠবে। ইউনূস সরকার সেটা চাইছে না যে এই মানুষগুলো শিক্ষিত হয়ে আরো বেশি আমাকে প্রশ্ন করুক, আমাদের সরকারকে প্রশ্ন করুক। এই ধরনের মানসিকতা নিয়ে যারা দেশ চালায় বা রাজ্য চালায় বা অন্যান্য কোনো অফিস চালায়, তাদের জন্য ভবিষ্যৎ অবশ্যই খুবই খারাপ হয়। সেনাপ্রধানের বক্তব্য অবশ্যই আমরা স্বীকার করি, সেনাপ্রধানের বক্তব্যকে আমরা মান্যতা দিই। আগামী দিনে যদি বাংলাদেশ পজিটিভলি ভাবে, গঠনমূলকভাবে ভাবে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ভালো হবে। সে ভালো দেখে আমাদেরও ভালো লাগবে। বাংলাদেশের বর্তমান যে ইউনূসের সরকার আছে, তারা নাকি এখন আরাকান আর্মির সঙ্গে একটা সখ্যতা গড়ার চেষ্টা করছে, কিন্তু মায়ানমারের যে সেনা শাসন চলছে, সেই সেনারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে কিং লাথুন, তাদের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ, জলের জাহাজ, সেই জাহাজকে নাকি নামিয়ে দিয়েছে। তারা নাকি যুদ্ধ করবে বাংলাদেশের সঙ্গে। এখন বাংলাদেশের উভয় সংকট কোন দিকে যাবে? একদিকে ভারতের সঙ্গে শত্রুতা বজায় রাখবে, নাকি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরো বাড়াবে? পাকিস্তান আবার ব্যস্ত হয়ে পড়েছে আফগানিস্তান ওদিক থেকে তাদের অ্যাটাক করে 2টো সেনা চৌকি দখল করে নিয়েছে, তাদের শিওরে সংক্রান্তি। এদিকে বাংলাদেশের কি হাল? বাংলাদেশ কবে
আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যখন ভারত বাংলাদেশের মানুষ আবার শান্তিতে, বিশেষ করে ভারতের এই যে সংলগ্ন পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সাংস্কৃতিকভাবে হোক বা অন্যান্য সব দিক দিয়েই কেমন যেন একই রকম। তাই এই দুটো জায়গার মানুষ অন্তত সবাই আমরা পজিটিভলি চাই এই দুটো দেশের সম্পর্ক ভালো থাকুক, বাংলাদেশেরও ভালো হোক, এই যে টানাপোড়েনের সমস্যা চলছে সেই সমস্যা দূর হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আবার সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।